আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে আমরা যে চ্যাপ্টারটি পড়ছি তা হচ্ছে ফাংশনের এবং ফাংশনের ডোমেন এবং রেঞ্জ ও ফাংশনের লেখচিত্র। তো আমরা এর আগের ক্লাসগুলোতে ফাংশনের কিভাবে ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় তা দেখেছি। আজকে আমরা যেটা শুরু করব ফাংশনের স্কেচ অঙ্কন, অর্থাৎ ফাংশনের গ্রাফ, ফাংশনের লেখচিত্র অঙ্কন। তো আমরা এমনি একটা নর্মাল ফাংশন থেকে বা খণ্ডিত ফাংশন থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করেছি। এখন আমরা ফাংশনের লেখচিত্র আঁকবো, দেন লেখচিত্র থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো। তো দেখেন আজকে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে টাইপ 13। তো এই ফাংশনে এফ এক্স সমান এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0, এফ এক্স সমান এক্স যখন 0 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 1, এফ এক্স সমান 1/x যখন এক্স গ্রেটার দেন 1। এই তিনটা আমরা ফাংশন দেখতে পাচ্ছি। এই তিনটা হচ্ছে খুবই খণ্ডিত ফাংশন। তো এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে হবে আগে, তারপর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তার আগে আমাদেরকে কিছু নোটস লিখতে হবে। নোটসটি হচ্ছে ভাইয়া এটা, যে যদি ওয়াই সমান এক্স থাকে, ওয়াই সমান এক্স হলে সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ ওয়াই সমান যদি এক্স হয় তাহলে হবে কি সরলরেখার সমীকরণ। এটা নোটস। আরেকটা আমরা লিখতে পারবো কি ওয়াই সমান যদি এক্স স্কোয়ার হয় তাহলে প্যারাবোলার সমীকরণ। আর ওয়াই সমান যদি হয় 1/x স্কোয়ার তাহলে হাইপারবোলার সমীকরণ। বলার সমীকরণ। তো এই নোটসগুলো আমরা আমাদের আগে জানতে হবে, জানার পর আমরা যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে আমাদের সুবিধা হয়। তো কি ভাইয়া ওয়াই সমান যদি এক্স থাকে, এক্স এর পাওয়ার 1 থাকে, অর্থাৎ এক্স এর ঘাত 1 থাকে, তাহলে এটা তো আমরা জানি সরল রেখার সমীকরণ। আর যদি ওয়াই সমান এক্স স্কোয়ার থাকে, তাহলে এটা হচ্ছে কি প্যারাবোলার সমীকরণ। আর ওয়াই সমান 1/x, ওয়াই সমান যদি কি 1/x হয় তাহলে হাইপারবোলার সমীকরণ। এটাকে আমরা আরেকভাবে চিন্তা করতে পারি, এই ওয়াই আর এক্স গুণ করেন, তো এই ওয়াই আর এক্স গুণ করলে আপনি কি পাবেন এক্স ওয়াই, আর এখানে পাবেন 1। তো এক্স ওয়াই আর 1 একই কথা, এই যে ওয়াই সমান 1/x আর এক্স ওয়াই তো একই কথা। তো হাইপারবোলার সমীকরণ যদি আমরা এইরকম চেহারা দেখতে পাই তাহলে সেগুলোকে বলতে পারবো হাইপারবোলার সমীকরণ। তো আশা করি আপনি নোটসগুলা খাতায় আগে লিখবেন, লিখার পর আমরা লেখচিত্র অঙ্কন করব। তো আপনারা আগে লিখে নেন যে এটা কিভাবে এখান থেকে লেখচিত্র, মানে এই 3টা শর্ত বা 3টা নোটস আপনারা লিখে নেবেন। তো আশা করি আপনারা এই 3টা নোটস লিখে নিয়েছেন। এগুলো আর আমার দরকার নেই, আপাতত আমি রাখছি। তো আগে দেওয়া আছে, এটাকে উঠাবো আমরা। কি দেওয়া আছে এফ এক্স সমান হচ্ছে এই যে পুরো একটা ফাংশন। তারপর এখানে দেখেন শর্ত হচ্ছে 3টা, এটা একটা শর্ত, এটা একটা শর্ত, এটা একটা শর্ত। তো এগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি। আপনাদের বিভিন্ন বইয়ে জাস্ট গ্রাফ চিত্র এঁকে করে দেওয়া আছে, আমরা যেটা সহজ পদ্ধতি সেটা করে দিচ্ছি। তো দেখেন আমরা কি লিখবো ভাইয়া, শর্ত 1, এখানে শর্ত হচ্ছে 3টা, শর্ত হচ্ছে 3টা। শর্ত 1, প্রথম ব্যবধি কত এক্স লেস দেন 0, তাহলে কি লিখবো এক্স লেস দেন 0 ব্যবধিতে 0 বা, এটাকে লিখবো বা, আমরা দুইভাবে লিখতে পারি। এক্স এর মান, দেখেন এক্স এর মান 0 এর ছোট। তো আমরা যদি সংখ্যা রেখা ক্লিয়ার করি, এটা -ইনফিনিটি, এটা ইনফিনিটি, আমরা ব্যবধির ক্লাসে দেখেছি, এটা হচ্ছে 0। এরপর 0টাকে আমরা বৃত্ত করব। এবার বৃত্তটা ভরাট হবে না খালি থাকবে, বৃত্তটা খালি থাকবে, কেননা এই 0-র নিচে কোনো ইকুয়াল নেই। তো 0-র নিচে কোনো ইকুয়াল না থাকার কারণে এই 0-র বৃত্তটা কি ফাঁকা থাকবে। আর এক্স এর মান 0 এর ছোট, তো 0 এর ছোট মানে কি ভাইয়া এই 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা ব্যবধিটা পাচ্ছি কি একটা -ইনফিনিটি, একটা হচ্ছে 0। তাহলে -ইনফিনিটি আর 0, এটা তো -ইনফিনিটি হোক আর +ইনফিনিটি হোক প্রথম বন্ধনী। আর 0 কি নিতে পারবো, 0-র নিচে কোনো ইকুয়াল নেই, আবার 0 কোনো বৃত্ত ভরাট হয় নাই, সেহেতু এটা কি ভাইয়া প্রথম বন্ধনী। আমরা তো জানি ইকুয়াল থাকলে প্রথম বন্ধনী হয় না, যদি ইকুয়াল থাকে তার তৃতীয় বন্ধনী, আর ইকুয়াল না থাকলে প্রথম বন্ধনী। যেহেতু ইকুয়াল নেই সেহেতু প্রথম বন্ধনী। এত ব্যবধিতে আমরা ওয়াই সমান এফ এক্স, যেটা ওয়াই সেটাই তো এফ এক্স সমান আমরা পাচ্ছি কত ভাইয়া এক্স স্কোয়ার হলো। খেয়াল করেন যখন আমরা এই ব্যবধি পেয়েছি, তো এই ব্যবধিতে এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার,
এক্স স্কোয়ার হলো, আমরা যেভাবে বলছি আমরা একটা ক্লাস যদি ভালো করে বুঝে নিই পরের ক্লাসগুলো আমরা করতে পারবো। তো আমরা প্রথমে কি ভাইয়া এই যে 0 পয়েন্টটা বসাবো। প্রথমে এখানে কি আছে 0 আছে, তাহলে এক্স এর মান কত বসাবো 0। আমি যদি এখানে এক্স এর মান 0 বসাই তাহলে কি হয় দেখেন, আমি যদি এখানে এক্স সমান কত হয় 0 হয়, তাহলে ওয়াই এর মান কত পাই, তাহলে ওয়াই সমান এক্স স্কোয়ার মানে কি 0 স্কোয়ার, ওয়াই সমান তো সূত্র কি ছিল এক্স স্কোয়ার, তো এক্স এর মান যদি 0 হয় তাহলে 0 স্কোয়ার সমান কত 0। তাহলে যখন আমি এক্স এর মান 0 বসালাম তখন ওয়াই এর মান 0 পেলাম, তাই না? তাহলে এটার স্থানাঙ্ক কত কি 0 0, এত হলো 0,0, কারণ কি এক্স এর মান আমি 0 বসালাম, ওয়াই এর মান 0 পেলাম। এবার লিখবো প্রান্ত বিন্দুহীন, প্রান্ত বিন্দুহীন এইটা মানে কি, এই যে নিচে যে ইকুয়াল নেই ভাইয়া, নিচে ইকুয়াল নেই তার মানে কি আমি কি এক্স সমান 0 লিখতে পারবো? লিখতে তো পারবো না, 0 এর ছোটগুলো নিতে দেবো, তবে আমরা 0 বসিয়েছি তখন দেখতে পাচ্ছি যে 0 0 প্রান্ত বিন্দুহীন, এটা নিতে পারবো না। ক্লিয়ার? প্রান্ত বিন্দুহীন যদি নিতে পারতাম তাহলে প্রান্ত বিন্দু গামী লিখতাম, যদি যেটা নিতে পারবো আমরা আগের পরে আরো অনেকগুলো ক্লাস করব, যদি নিতে পারি তাহলে লিখবো কি প্রান্ত বিন্দু গামী, যেহেতু নিতে পারছি না সেহেতু প্রান্ত বিন্দুহীন। এবং এবং এক্স এর মান শুধু 0, এক্স এর মান 0 এর ছোট, এক্স এর মান 0 এর ছোট, তাহলে 0 এর ছোট মান কি হতে পারে -1, -2, -3 অসংখ্য মান, তাই না? তো আমি প্রথমে কি বলেছি, আমরা প্রথমে কি এই পয়েন্টটা বসাবো এক্স সমান 0, 0 বসানোর পর ওর চেহারাটা কেমন হবে সেটা আমরা দেখবো যে চেহারাটা কেমন আসলে। তো চেহারাটা আমরা যখন এক্স সমান 0 বসালাম তখন দেখতে পাচ্ছি ওয়াই এর মানও 0, তো 0 0, তো এক্স তো নিতে পারিনি এজন্য আমরা ওয়াই নিতে পারবো না, তার মানে 0 0 প্রান্ত বিন্দুহীন। এবং এক্স এর মান 0 এর ছোট, এক্স এর মান 0 এর ছোট -1, -2, -3 এগুলো, তাহলে আমরা এক্স এর মান এবার কত বসাই দেবো, এক্স এর মান 0 এর ছোট মানগুলো বসাবো -1, তাহলে এক্স এর মান কত ভাইয়া, এক্স এর মান হচ্ছে এক্স এর মান -1 হোল স্কয়ার, তো -1 হোল স্কয়ার সমান কত পাবেন 1 পাবেন। তাহলে এক্স এর মান যখন -1 বসালাম তখন ওয়াই এর মান পেলাম 1, তো এক্স এর মান আমরা যখন -1 বসালাম তখন ওয়াই এর মান পেলাম 1। তারপর এক্স এর মান কত -2 বসাবো, এমন মানগুলো বসাবো 0 এর যেন কি হয় ছোট হয়, 0 এর ছোট আমি 3 4 5 বসাতে পারবো না, 0 এর ছোট যেন হয়। এবার এক্স সমান আমরা কি বসাবো -2, এবার যদি -2 বসাই তাহলে -2 স্কয়ার, আর -2 স্কয়ার সমান কত 4, তাহলে আমরা এক্স এর মান যখন বসাচ্ছি -2 তখন ওয়াই এর মান পাচ্ছি 4। এবার এক্স এর মান -3, 0 হচ্ছে ছোট, তাহলে এক্স এর মান আমরা যদি -3 বসাই তাহলে এখানে -3 আর 3 3 কে 9, তাহলে যখন আমরা এক্স এর মান -3 বসালাম ওয়াই এর মান 9 পেলাম। এখন বলেন এইভাবে চলতে থাকবে না, এটা তো এভাবেই চলতে থাকবে, এরপরে আমরা -4 বসাতে পারবো, -5 বসাতে পারবো, -6 বসাতে পারবো, -7, -1000, -1 লাখ, -1 কোটি, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে আমরা কি দিব, ডট ডট দিব। তো এখানে বিন্দু কি একটা, এখানে অনেকগুলো বিন্দু না, এজন্য লিখবো কি বিন্দু সমূহ, বিন্দু সমূহ, বিন্দু সমূহ। এখন বিন্দু সমূহ গামী হবে না বিন্দু সমূহহীন হবে? এবার দেখেন ওগুলা যদি আমার নেওয়ার অনুমতি থাকে তাহলে গামী লিখবো, আর যদি নেওয়ার অনুমতি না থাকে তাহলে কি হীন লিখবো বা বিহীন লিখবো। এখন বলেন এক্স এর মান -1, এই যে এক্স এর মান -1, -2, -3 নেওয়ার অনুমতি ছিল কিনা? অবশ্যই ছিল, কেননা এক্স এর মান 0 এর ছোট। আপনাকে যদি বলা হয় এক্স এর মান 0 এর ছোট মানগুলো কি কি, এক্স এর মান 0 এর ছোট মান কি, তখন আপনি কি বলবেন -1, -2, -3, কেন বলবেন? এগুলো গ্রহণযোগ্য, তাই না? তাহলে এগুলো তো আপনি নিতে পারবেন, কিন্তু এক্স এর মান যদি 0 ছোট বলা হয় আপনি কি এক্স এর মান 0 নেবেন? আপনাকে যদি বলে 50 এর বাবা বললো তো 50 এর বড় সংখ্যা কত, আমরা যদি বলি 50 তাহলে কি এটা ঠিক হলো? এটা তো ঠিক হলো না। যদি 50 এর বড় বলি 51, 52 এগুলো ঠিক আছে। তাহলে আমরা যখন এই যে মানগুলো আমরা নেওয়ার অনুমতি ছিল -1, -2, -3 এগুলো আমরা নিতে পারবো, আর নিতে পারার জন্য আমরা লিখবো বিন্দু সমূহ গামী, বিন্দু সমূহ গামী। এখন কিসের সমীকরণ এটা দেখেন, আমরা যদি বলেছিলাম যে যদি y সমান x থাকে তাহলে এটা সরল রেখার সমীকরণ, যদি y সমান x স্কয়ার থাকে তাহলে কি প্যারাবোলার সমীকরণ, y সমান 1/x অথবা x থাকলে হাইপারবোলার সমীকরণ। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করে নেব। তাহলে আমরা লিখতে পারবো বিন্দু সমূহগামী কিসের সমীকরণ, এটা যেহেতু আমরা y সমান x স্কয়ার, তো x স্কয়ার যদি হয় তাহলে কার সমীকরণ, প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে, প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে। এটা গেল। এবার আমাদের শর্ত 2 দিব, তারপর শর্ত 2
এবার আমাদের ব্যবধি হচ্ছে এটা, তাহলে 0 লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান অর ইকুয়াল 1 ব্যবধি বা এটাকে আমরা লিখতে পারবো, দেখেন 0 আর 1, তাহলে আমরা কি 0 আর 1 বসাই দেবো, 0 আর 1। তো যেহেতু 0 নেওয়ার অনুমতি আছে, 0 নিচে ইকুয়াল আছে সেহেতু কি তৃতীয় বন্ধনী, 1 এর নিচেও ইকুয়াল আছে তার মানে কি তৃতীয় বন্ধনী। এত ব্যবধিতে y সমান fx সমান আমরা পেয়েছি x হলো, আচ্ছা এটা আমার যেহেতু নোট, এটা আমি বক্স করে রাখি। fx হলো, এখন আমরা কি বসাবো ভাইয়া, এই যে এখানে আমাদের 0 পয়েন্ট ছিল, তার 0 বসাইছিলাম, এবার আমাদের একবার 0 বসাতে হবে, একবার 1 বসাতে হবে। আমরা এর আগের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় এগুলো দেখেছিলাম। তো আমরা যদি 0 বসাই, তো দেখেন আমাদের যে শর্ত x সমান কত, x সমান বসাবো কত 0, তো x সমান যদি 0 বসাই, তো দেখেন y সমান আমাদের সম্পর্কটা হচ্ছে কি y সমান x, তাহলে y সমান x এর মান আমরা 0 বসাই, তাহলে y সমান কত 0, তাহলে আমি যদি x এর মান 0 বসাই, y এর মান 0। এবার দেখেন 0 কে নিতে পারবো, তো 0 কে নিতে আমরা পারবো, তো এই 0 0 প্রান্ত বিন্দুগামী। এবার এখানে কিন্তু এটা ব্যবধি না, এটা জাস্ট x এর মান আর y এর মান, আমরা ক্রমজোড় আকারে লিখি না, x এর মান y এর মান, তাহলে এখানে আমাদের এটা ক্রমজোড় আকারে লিখবো। তাহলে প্রান্ত বিন্দুগামী কেন লিখলাম ভাইয়া, এই যে 0 কে আমরা নিতে পারবো, নিচে ইকুয়াল আছে না, যদি না থাকতো তাহলে বিন্দুহীন লিখতাম। প্রান্ত বিন্দুগামী, এবং এবার শেষ পয়েন্টটা বসাবো 1, x এর মান কত, যদি আমরা 1 বসাই, তাহলে y সমান x আর x এর মান 1, তাহলে y সমান 1, তাহলে x এর মান পেলাম 1, y এর মান পেলাম 1। এবার বলেন, এবার কিন্তু আমরা অনেকগুলো বিন্দু বসাতে পারবো না, কারণ আমাদের স্টার্টিং পয়েন্ট এবং শেষ পয়েন্ট পেয়েছি। এজন্য আমরা লিখবো 1,1 বিন্দু, এখানে যেমন বিন্দু সমূহগামী লিখেছিলাম, তো বিন্দু সমূহ না লিখে লিখবো কি বিন্দুগামী কেন, এই যে নিতে পারবো তাই বিন্দুগামী। কিসের সমীকরণ ভাই দেখেন তো, যখন y সমান x হলে সরল রেখার সমীকরণ, y সমান যদি x হয় তাহলে লিখতে পারবো কি সরল রেখার সমীকরণ, বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্দেশ করে। এবার শর্ত 3 হচ্ছে কি x গ্রেটার দ্যান 1, বা দেখেন x এর মানটা 1 এর বড়, তো 1 এর বড় কত 2 3 4 5 ইনফিনিটি পর্যন্ত, তাহলে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, যেহেতু 1 এর এখানে কোনো ইকুয়াল নেই সেহেতু কি প্রথম বন্ধনী আর ইনফিনিটি প্রথম বন্ধনী। এত ব্যবধিতে y সমান fx সমান আমরা কোনটা পাচ্ছি 1/x হলো 1/x হলো, প্রথমে আমরা কত বসাবো 1 বসাবো, তাহলে x সমান আমরা কত বসাবো 1, আমাদের সমীকরণ হচ্ছে y সমান 1/x। তো x এর মান যদি 1 বসাই, তাহলে x এর মান 1 এই যে x এর মান 1/1, তো x এর মান আমি যখন 1 বসালাম তখন y এর মান পেলাম কত 1। এবার প্রান্ত বিন্দুগামী হবে না হীন হবে বলেন, এই যে যেহেতু নিতে পারবো না, 1 এর নিচে তো কোনো ইকুয়াল নেই সেহেতু আমরা লিখবো কি প্রান্ত বিন্দুহীন। এবং এবার x এর মান 1 এর বড় নিতে হবে, x এর মান 1 এর বড় কত 2 3 4 এভাবে চলতে থাকবে, তাই না। x এর মান আমরা যদি এবার 2 বসাই, x এর মান যদি 2 বসাই তাহলে 1/2, x এর মান আমরা যখন 2 বসালাম তখন y এর মান পেলাম 1/2। এবার x এর মান আমরা যদি 3 বসাই, x সমান যদি 3 হয় তাহলে কত হবে 1/3, যেহেতু 1/x আকারে আছে, তাহলে 3 বসালে 1/3, 4 বসালে 1/4, 5 বসালে 1/5, এইভাবে চলতে থাকবে ডট ডট ডট। এবার কি লিখবো বিন্দু সমূহ, যেহেতু অনেকগুলো বিন্দু পাচ্ছি, বিন্দু সমূহ গামী, কেননা এগুলো আমরা নিতে পারবো, কেননা দেখেন x এর মান 1 এর বড়, x এর মান 1 এর বড় মানে কিন্তু 2 3 4 5 6 অনেকগুলো আছে বিন্দু সমূহগামী। এখন কিসের সমীকরণ, সরল রেখা না প্যারাবোলা না হাইপারবোলা, এই যে 1/x আছে, 1/x থাকলে হাইপারবোলা সমীকরণ নির্দেশ করে, হাইপারবোলার সমীকরণ নির্দেশ করে। এই যে আমরা 3টা শর্ত পেলাম, এই শর্ত থেকে এখন লেখচিত্র জাস্ট অঙ্কন করব। এবার এইটুকু আমাদের আর দরকার নেই, এটা আমরা মিশাই দিই। এখন এখান থেকে আমরা জাস্ট
স্কেচ অঙ্কন করব, ফাংশনের লেখচিত্র অঙ্কন করব, এগুলো আপনারা গ্রাফে অঙ্কন করবেন। তো আমি এই জায়গাতে মনে করেন এটা 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এইভাবে করে আপনি গ্রাফে পাবেন। এখন দেখেন আমরা বিন্দুগুলো বসাবো। এক্স এর প্রথম বিন্দু হচ্ছে 0,0, 0,0, তাহলে এই জায়গাতেই 0,0, এই জায়গায় প্রথম বিন্দু পাচ্ছি 0,0, তারপরে পাচ্ছি -1 আর 1, তাহলে -1 মানে কি, কোন দিকে আসবো, বাম দিকে আসবো। আর 1 এই y এর মান যদি x এর মান পজিটিভ হয় তাহলে ডান দিকে যাই, x এর মান নেগেটিভ হলে বাম দিকে আসি। y এর মান যদি পজিটিভ হয় তাহলে কি উপরের দিকে যাই, আর y এর মান নেগেটিভ হলে নিচের দিকে যাই, তাই না? তো x এর মান দেখেন, x এর মান এটাতে -1 মানে কোন দিকে আসবে, বাম দিকে আসবে, এই যে -1 এক ঘর। আর y এর মান 1 মানে কোন দিকে যাবে ভাইয়া, উপরের দিকে, তাহলে এই জায়গায় পাচ্ছি বিন্দুটা, এই জায়গায় পাচ্ছি আমরা, এটাকে একটু এটা পাচ্ছি বিন্দু। তারপর দেখেন x এর মান -2, -1 -2, আর y এর মান 4, 1 2 3 4, এই জায়গায় পাচ্ছি। তারপরে হচ্ছে x এর মান -3 কত, 1 2 3, আর y এর মান 9, মনে করেন এখান পর্যন্ত যাবেন, এটা পেলেন, মনে করেন আমরা আগাইনি, এটা পাচ্ছি 9। তো দেখেন এইভাবে চলতে থাকছে। তাহলে আমরা যদি বিন্দুগুলো যোগ করি ভাইয়া, তাহলে দেখেন আসলে আর এখানে পাবো, এখানে -3 এখানে পাবো। এরপর যদি আমরা এটাকে যোগ করি, এটা এবার একটা এই জায়গাতে আপনার সমস্যা পড়বেন, এটা আপনি 0টাকে এভাবে দেবেন। এখন দেখেন এই জিরোর বৃত্তটা ভরাট হবে কি হবে না, জিরোর বৃত্তটা ভরাট হবে কি হবে না। এখানে কি জিরোকে নিতে পারতাম, বলেন তো ভাই? এখানে তো আমরা জিরোকে নিতে পারতাম না। তো জিরোকে যদি না নিতে পাই তাহলে জিরো বৃত্ত তো ভরাট হবে না। আমরা তো এগুলো পড়েছিলাম না যে x গ্রেটার দেন অর ইকুয়াল 0, এই যে ইকুয়াল থাকার কারণে কি ওই জিরোর বৃত্তটা ভরাট হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে যেহেতু কোনো ইকুয়াল নেই সেহেতু কি জিরোর বড়। দেখেন x এর মানটা 0 এর ছোট, 0 এর ছোট, তো 0 এর ছোট যদি হয় তো 0 তো হতে পারবে না। তাহলে আমরা যদি এই বৃত্তটা ভরাট করে দিই তাহলে কিন্তু তা ভুল হয়ে যাবে। তাছাড়া আমরা দেখতেছি প্রান্ত বিন্দুহীন, 0 বিন্দুহীন মানে 0 হতে পারবে না, বাট এত বিন্দুগামী। তাহলে আমরা এই যে চিত্রটা পেলাম, সরলরেখার চিত্রটা পেলাম। তারপরেরটাতে দেখেন যে এত এবং এত ব্যবধানিত y সমান 0 প্রান্ত বিন্দুগামী। এই যে ভাইয়া 0 কোন পয়েন্ট, 0 এই পয়েন্ট। এবার এখানে বলছে প্রান্ত বিন্দুগামী, তার মানে কি বৃত্তটা ভরাট হবে। 0,0 যদি এখানে বলতো প্রান্ত বিন্দুহীন তাহলে কিন্তু এটা এবারও ফাঁকা থাকতো। আমাদের এর শর্তে কিন্তু এটা ফাঁকা থাকছে, কেননা এখানে বিন্দুহীন বলেছে তাই। দ্বিতীয় শর্তে যদি আবার হীন বলতো এই 0 তাহলে ফাঁকা থাকতো, কিন্তু এখানে বলে দিয়েছে 0 প্রান্ত বিন্দুগামী। তাছাড়া আপনি দেখতে পাবেন 0কে নিতে পারবেন, তাহলে 0 বৃত্ত তো ভরাট হবেই। এটা থেকে আমরা দেখতে পাবো, আমরা 3 ভাবে দেখতে পাবো। যেন 0 নিচে ইকুয়াল আছে, তার মানে কি 0কে নিতে পারবো। এখানে তৃতীয় বন্ধনী আছে, তার মানে কি আমরা ওটাকে নিতে পারি। আবার বিন্দুগামী, তার মানে কি ওটা হবে ভাই। তাহলে আমরা এটা প্রথম সরলরেখা, এটা প্রথম সরলরেখাটা কি ছিল, x², y সমান x²। এবার দ্বিতীয়টা আমরা দেখতে পাচ্ছি যেহেতু বিন্দুগামী সেহেতু দ্বিতীয় ক্ষেত্রে এটা কি বৃত্তটা ভরাট হয়ে যাচ্ছে। আর 1 1 1 1, এটা 1 এটা 1, এই যেটা এতটুকু হচ্ছে 1 কিন্তু বিন্দুগামী, 1 বিন্দুগামী, এজন্য এখানে যে বৃত্তটা আমরা দিব এই বৃত্তটা কি ভরাট হয়ে যাবে। যদি বিন্দুহীন বলতো তাহলে ওটা ফাঁকা থাকতো। সরল রেখা সমীকরণ নির্দেশ করে, দেখেন এটা হচ্ছে সরল রেখা সমীকরণ, y সমান x, সরল রেখার সমীকরণ। ক্লিয়ার? এরপরেরটাতে কি বলেছে দেখেন, x গ্রেটার দেন 1 ব্যবধিতে এত হলো 1 1 প্রান্ত বিন্দুহীন, 1 1। তো দেখেন 1 1 1 1 প্রান্ত বিন্দুহীন মানে কি ভাইয়া, ওই যে এটার বাইরে থেকে যাবে, এটা ভিতর থেকে যাবে না, বাইরে থেকে যাবে। তো 1 1 প্রান্ত বিন্দুহীন এবং 2 1/2, 2 1/2, তাহলে 2 1 2 আর 1/2 মানে কত, এই এক ঘরের অর্ধেক এখানে পড়ছে, 2 1/2 এখানে পড়ছে।
তারপরে 3 1/3, 1 2 3, 3 1/3 মানে 3 ঘরের 1 ঘর। তারপর এখানে 4 1/4, এখানে 4 1 2 3 4 4, তাহলে 4 ঘরের 1 ঘর। তারপর 5 1/5, 1 2 3 4 5 1/5 এখানে। এখন দেখেন এখানে কোনোদিনও 0 আসার চান্স নাই, যে এটা কিভাবে হবে, এভাবে যদি আমরা এটা বাহির থেকে হবে, বাহির থেকে যদি এগুলোকে অ্যাড করি, এটা এভাবে চলবে, এটা কখনোই নিচের দিকে আসবে না। কেননা দেখেন 1/x আছে না, আপনি যখন 1/9 পাবেন, যখন 9 বসাবেন তখন 1/9 পাবেন, 10 বসাবেন তখন 1/10 পাবেন। এই যে এইগুলো তো যদি এটা নিচের দিকে চলে আসে তাহলে তো 0, y এর মান নেগেটিভ, সরি, যদি নিচের দিকে চলে আসে তাহলে y এর মান নেগেটিভ না, উপরে y এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ। তাহলে এটা কখনোই নিচের দিকে আসার চান্স নাই। কেননা আপনি যখন 100 বসাবেন 1/100, 1000 বসাবেন 1/1000, কোনো নেগেটিভ আসার চান্স নাই। আপনি তো -1 -2 বসাতে পারবেন না, কেননা এখানে তো বলে দিয়েছি x এর মান 1 এর বড় হবে। তাহলে এটা এভাবে যাবে। তো এটা যেমন এভাবে চলতে থাকবে, এভাবে করে তীর চিহ্ন দিয়ে চলতে থাকবে, এটা জাস্ট স্পর্শ করবে না, কিন্তু জাস্ট ছুঁয়ে যাবে। আর এটা এদিকেও আমরা তীর চিহ্ন দেবো, মানে এটা এদিকে চলতে থাকবে, এদিকেও চলতে থাকবে। তাহলে এই যে ফাংশনের আমাদের লেখচিত্র। তাহলে এই যে বিন্দুহীন, বিন্দুগামী, এই বিষয়গুলো আমরা আশা করি বুঝছি। এবার হচ্ছে আমাদের ডোমেন নির্ণয় করব। ডোমেন কিভাবে নির্ণয় করি? আমাদের ডোমেন নির্ণয় করা হয় কি, এই শর্তগুলো অ্যাড করলেই ডোমেন হয়ে যায়, তাই না? আমরা তো এর আগের ক্লাসগুলোতে দেখেছি। অতএব ডিএফ শর্তগুলোকে অ্যাড করব। ডিএফ সমান x belongs to R such that x less than 0 union 0 union x belongs to R such that 0 বড় x 1 এর ছোট ইউনিয়ন x belongs to R such that x greater than 1। এবার আমরা যদি এগুলো থেকে তালিকা পদ্ধতিতে করতে চাই, তো দেখেন x এর মান 0 এর ছোট, তা আমরা এখান থেকে যে আমরা জাস্ট এখান থেকে ব্যবধিগুলো বের করা আছে তালিকা পদ্ধতিতে, এগুলো বসাই দেবো। এটা হচ্ছে কত, এটা থেকে আমরা পেয়েছিলাম কত, -∞ থেকে 0 পর্যন্ত। তারপর ইউনিয়ন, এটার জন্য পেয়েছিলাম কত, 0 1 0 1, এখানে তৃতীয় বন্ধনী ইউনিয়ন, আর এটার জন্য পেয়েছিলাম 1 ∞। এবার আমরা ওই যে ব্যবসা হবে কি হবে না এরকম চিন্তা ভাবনা করব। দেখেন এই জায়গাতে জিরোর প্রথম বন্ধনী মানে 0-র কাছে টাকা নেই, আর এই 0-র কাছে তৃতীয় বন্ধনী মানে কি 0-র কাছে আছে, প্রথম বন্ধনী মানে নেই আর তৃতীয় বন্ধনী মানে আছে। তাহলে 0-র এর কাছে টাকা নেই, বাট এর কাছে টাকা আছে। তো একজনের কাছে টাকা নেই, আরেকজনের কাছে টাকা আছে, তার মানে তো ব্যবসা হবে। আর ব্যবসা হলে এটা আমরা ইউনিয়ন করতে পারবো। ইউনিয়ন করার নিয়ম কি, আমাদের সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে -∞, আর এগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে 1। -∞ প্রথম বন্ধনী, আর 1 এর এখানে দেখেন তৃতীয় বন্ধনী আছে, তাই তৃতীয় বন্ধনী হলো ইউনিয়ন 1 থেকে ∞ পর্যন্ত। এবার দেখেন এইটা ব্যবসা করা যাবে কিনা। এই যে 1 এর কাছে টাকা নেই, সরি 1 এর কাছে টাকা আছে, তৃতীয় বন্ধনী মানে তো আমরা টাকা নিতে পারবো। তো 1 এর কাছে টাকা আছে, কিন্তু এই 1 এর কাছে টাকা নেই। 1 এর কাছে টাকা আছে, কিন্তু এই 1 এর কাছে টাকা নেই, তার মানে একজনের কাছে টাকা আছে, আরেকজনের কাছে টাকা নেই, ব্যবসা তো হবে, তাই না? একজনের কাছে টাকা আছে, আরেকজনের কাছে টাকা নেই, তার মানে ব্যবসা হবে। এখন এটার জন্য আমরা কি করবো, যেহেতু ব্যবসা হচ্ছে সেহেতু আমাদের সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে -∞, আর সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে ∞, এই যে এটা। আর এটা সমান আমরা লিখতে পারবো রিয়েল নাম্বার আর, কারণ -∞ থেকে ∞ পর্যন্ত রিয়েল নাম্বার। তো এভাবে মানে এগুলো থেকে আমরা কিভাবে ডোমেন নির্ণয় করেছিলাম, এগুলো আমরা এর আগের ক্লাসে অনেকগুলো আলোচনা করেছি। আপনারা যারা নিয়মিত ক্লাসগুলো দেখেন তারা এটা আমাকে করে দেওয়া উচিত হয়নি, আপনারা নিজে নিজে করতে পারতেন। এবার রেঞ্জ যদি নির্ণয় করি, আর এফ রেঞ্জ যদি আমরা নির্ণয় করতে চাই, চিত্রের দিকে তাকান। রেঞ্জ মানে কি, y এর মান। তাহলে চিত্র হতে দেখা যাচ্ছে যে দেখেন y এর সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত, তাই না? y এর সর্বনিম্ন মান কত দেখেন তো, y এর সর্বনিম্ন মান 0। এই যে y সর্বনিম্ন মান, y এর সর্বনিম্ন মান হচ্ছে 0, এই যে একবার এই জায়গাতে দেখেন এটা, এই যে এটা কিন্তু এরকম কখনো জিরোর মানে নেগেটিভ হওয়ার চান্স নাই। আমরা তো এর আগে ক্লাস মানে এখনই তো বললাম আপনাদেরকে না, যে 100 হলে 1/100 হবে, কারণ 1/x, x এর মান যদি 100 হয় তাহলে 1/100। 1 কোটি হলে 1/1 কোটি, 1/1 কোটি কখনো নেগেটিভ আসবে, কখনো নেগেটিভ আসবে না, জিরোও হবে না। তাহলে এটা কি, এটা জাস্ট এই x অক্ষের সাথে হালকা ছুঁয়ে যাবে,
স্পর্শও করবে না, স্পর্শ করলে তো 0। এই মানটা জাস্ট, এটা তো মাটি, একেবারে হালকা ভাবে ওর গায়ের উপর দিয়ে যাবে। তো চিত্রকথে দেখা যাচ্ছে ওয়াই সর্বনিম্ন মান একেবারে 0, আর সর্বোচ্চ মান দেখেন একবারে চলতে থাকবে, এই যে এভাবে চলতে আছে না, কারণ ডট ডট দেওয়া ছিল, চলতে থাকছে। তো সর্বনিম্ন মান হচ্ছে কত? 0, এবং সর্বোচ্চ মান ইনফিনিটি। অতএব আর এফ সমান, দেখেন সর্বনিম্ন 0 আর ইনফিনিটি বসাই দিবেন। এখন 0 নেওয়ার অনুমতি কি আছে? 0 নেওয়ার অনুমতি আছে, কেননা 0 বৃত্ত তো ভরাট আছে, তাহলে বৃত্ত ভরাট থাকার কারণে এখানে তৃতীয় বন্ধনী আর ইনফিনিটিতে প্রথম বন্ধনী। তাহলে আজকে এখান পর্যন্তই। আমরা এই ক্লাসে আপনাদের অসংখ্য সময় দিয়েছি, অনেক জায়গা বুঝাই দিয়েছি। এর পরবর্তী ক্লাসগুলোতে যে এই জিনিসগুলো আমরা এত ডিটেল সহকারে বোঝাবো না। তো যারা আমার ক্লাসগুলো আমার সাথে লেগে যাচ্ছেন, প্রত্যেকটা ক্লাস এপিসোড বাই এপিসোড দেখে যাবেন, কারণ আমরা তো ওভাবেই ক্লাসগুলো রেডি করি, তাই না? তো এই যে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ এবং লিখচিত্র অঙ্কন, এগুলো একটা আপনার এক্সামে আসবে, বড় প্রশ্ন হোক ছোট প্রশ্ন হোক। আমার সাথে যদি লেগে থাকেন, আমি আপনি যখন দেখবেন যে ইউটিউবে সার্চ দেবেন, এত আপনি এই যে প্লে লিস্টে পাবেন ডোমেন, ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নয়, যে আপনাদের এত ক্লাসগুলো দিয়েছে, এত ক্লাসগুলো দেওয়ার দরকার ছিল না। আমি তো ফ্রিতে দিচ্ছি ভাই, আমি তো বলতে পারতাম যে না, আমি প্রত্যেকটা অধ্যায় থেকে 2-4টা করে আপনি করে দিলাম, তাহলে আমার তো বইটা শেষ হয়ে যেত, তাই না? দেখেন কি পরিমাণ ইফোর্ট দিই। আপনি দেখেন যে অন্য কোনো চ্যানেলে কতটা ক্লাস দেওয়া আছে। আপনার ক্লাসগুলো বড় হয় একমাত্র কারণ আপনাকে কোনো জায়গা এমন আছে, আপনাকে রিডিং পড়াইতে পারতাম, কিন্তু কোনো জায়গা যেন আপনার স্কিপ না হয়, আপনার বেসটা যেন গড়ে ওঠে। তাহলে আজকে এখান পর্যন্তই। এর পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এই প্রশ্ন যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই ইনবক্স অথবা কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন।